পরমাণুর ইলেকট্রন বিন্যাস এই টপিকটা সম্পর্কে আমরা সবাই জানি বুঝি, আমাদের কোনো ঝামেলা নাই। বাট এই টপিকটা একটু মনোযোগ দিয়ে পড়তে হয়, কারণ হচ্ছে বেশ কিছু জায়গা আছে হালকা পাতলা মনে রাখলেই হবে। তো চলো একটু আমরা আগাই একটু। তো ইলেকট্রন বিন্যাস ব্যাপারটা আমাদের কাছে মোটামুটি জানা, তবে আমি একদমই এটা যে বেসিক থেকে শুরু করবো এটা আসলে না করা উচিত। তবুও হালকা পাতলা কয়েকটা জিনিস লিখি। ধরো আমরা তো এরকম জানি, তাই না? ধরো যে সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস জানি, আমরা ধরো ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস জানি, আমরা ধরো যে দুইটা ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে ক্রোমিয়াম আর কি, ক্রোমিয়াম হচ্ছে কত 24, আর হচ্ছে কপার হচ্ছে 29, এগুলা। তো এখানে কি হয় ইলেকট্রন বিন্যাসগুলোর ক্ষেত্রে কিভাবে যেন করে ইলেকট্রন বিন্যাস মনে আছে? আচ্ছা আমি তোমাকে একটু বলে দিই কিভাবে করে। ধরো 1s, তারপরে হচ্ছে 2s, 2p, 3s, এরকম ভাবে তো আগায়। 1s, 2s, 2p, 3s, তারপরে কত 3p, এরকম তো। আর এটার ক্ষেত্রে যদি আমরা করতে চাই এটার ক্ষেত্রে, তাহলে কি হবে? তাহলে 1s, 2s, 2p, 3s, 3p, তারপরে কি 4s, 4s, তারপর হচ্ছে 3d। এই তো ঘটনাটা। এখানে আসলে সেম ভাবেই আমরা লিখতে হবে আমাদেরকে 1s, তারপর 2s। তুমি এটা মোটামুটি জানো সবাই, তাই না? বাট আমি যতটুকু লিখতেছি এটা দিয়ে এইচএসসি চলে যাবে আর কি। হ্যাঁ, এইচএসসির জন্য নতুন করে কিছু করা লাগবে না। এডমিশন কিন্তু এইচএসসি থেকে খুব বেশি আলাদা না, আগে তোমাকে বলে রাখতেছি, খুব বেশি আলাদা না, একদমই কাছাকাছি। বাট কয়েকটা এক্সট্রা প্র্যাকটিস করলেই হবে, এই নিয়মগুলো থেকে করলেই হবে আর কি, তাই তো? ওকে। তো এস এর মধ্যে কয়টা ইলেকট্রন যায় জানো? দুইটা ইলেকট্রন যায়। পি এর মধ্যে কয়টা, সরি এস এর মধ্যে দুইটা যায়, পি এর মধ্যে কয়টা যাবে? 6টা। তাহলে এখানে যাবে হচ্ছে একটা। এই যে 11টা ইলেকট্রন, যতটা প্রোটন ততটা ইলেকট্রন থাকে, আমরা পরে আসছি। এখানে আছে 17টা, তাহলে কেমনে করবা? দুইটা 4টা, এই যে হচ্ছে 6, 2 4 6, তাহলে কত হলো? 10টা হলো না? তাহলে হচ্ছে এখানে হলো 10, 10 আর 2 12, 12 আর 5 হচ্ছে 17। এখানে তাহলে কি হবে? এই যে দুইটা 6টা, দুইটা, তারপরে 6টা, তারপরে 2টা, তাহলে কত হইলো বলো তো? তাহলে হচ্ছে 18 আর 2 20, 20 আর 4 হচ্ছে 24। ওকে। এখানে যদি যাই তাহলে হচ্ছে দুইটা, তাহলে হচ্ছে দুইটা, তাহলে 6টা, দুইটা, এদিকে হচ্ছে 6টা, দুইটা, এদিকে হচ্ছে 9টা। এন্ড প্রবলেমটা কি তাহলে? এখানে এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায়, যে দেখো ডি যখন আমরা হিসাব নিকাশ করতেছি, ডিতে, তখন কি আছে? ডিতে হিসাব নিকাশ করলে D4 আর হচ্ছে D5, তাহলে কোনটা বেশি স্টেবল? এইটা বেশি স্টেবল। D9 আর D10 কোনটা বেশি স্টেবল? এই দুইটা, এইগুলো হচ্ছে বেশি স্টেবল। এটা হচ্ছে স্টেবল, এটা হচ্ছে স্টেবল। তাহলে কি হবে? D4 থাকলে তাকে D5 এ নিয়ে যেতে হবে, D9 থাকলে তাকে কোথায় নিতে হবে? D10 এ নিতে হবে আর কি। এই তো। তাহলে উপায় কি? এই জায়গায় ছোট্ট একটা চেঞ্জেস আসবে, যে এরকম হবে জিনিসটা। এইটা আমরা লিখবো না, না লিখে 4s1 3d5। ওকে, এইটা আমরা লিখবো না, তাহলে কি হবে? 4s1 3d10, এইটা লিখলে হচ্ছে একদমই কারেক্ট ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে। তাহলে দুইটা ব্যতিক্রম আছে, তো ওই দুইটা ব্যতিক্রম জিনিসটাকে আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হয়, যাতে করে ব্যতিক্রম থেকে প্রশ্ন আসলে আমরা যেন পারি আর কি। বুঝছো? আচ্ছা, প্রশ্ন আসলে যেন পারি। এখন প্রশ্ন হইলো যে ভাইয়া আপনি যখন ইলেকট্রন বিন্যাসগুলো লিখলেন, এই যে 1s 2s এই জিনিসগুলো যখন লিখলেন, তখন কিসের ভিত্তিতে লিখলেন? এটা তো কোনো একটা নিয়ম নীতি থাকবে, তাই না? আচ্ছা, এই ইলেকট্রন বিন্যাসটা করার জন্য আমাদের কাছে ইলেকট্রন বিন্যাস করার জন্য নীতি আছে 3টা। একটা হচ্ছে আমাদের কাছে আউফ বাউ নীতি, একটা হচ্ছে আমাদের কাছে আউফ বাউ নীতি, একটা হচ্ছে আমাদের কাছে আউফ বাউ নীতি। 2 নাম্বারটা কি? আমাদের কাছে আছে হচ্ছে হুন্ডের নীতি। 2 নাম্বারটা আছে আমাদের কাছে হুন্ডের নীতি। 3 নাম্বারটা আমাদের কাছে আছে হচ্ছে কি বলতো? আর একটা হচ্ছে পলির বর্জন নীতি। কয়টা আছে? 3টা আছে। পলির বর্জন নীতি 3টা নীতি আছে। 3টা নীতি সম্পর্কে আমাদের একটু জানতে হবে আর কি। বুঝছো? চলো একটু জানি, তারপরে এই জিনিসগুলো নিয়ে আবার একটু গেট ব্যাক করে তোমাকে বুঝাই দিব। ঠিক আছে? ওকে। তাহলে কোথায় যাইতে হবে? পলির বর্জন নীতি। দেখি এগুলোকে আলাদা আলাদা লিখছে কিনা। আমার মনে হয় হ্যাঁ, আলাদা লেখা হয়ে গেছে। আমি একটা কাজ করি, হ্যাঁ, কিছু মনে করিও না। তোমাকে তোমাকে আগে একটা কাজ করে আসি, এই 3টা জিনিসকে একটু বুঝাই আসি। ধরো হুন্ডের নীতিটাই আগে বুঝাই, হ্যাঁ, তারপর আমরা উপর দেখতে পড়বো না। হুন্ডের নীতি কাকে বলে? হুন্ডের নীতিটা আসলে কাকে বলতেছে আমাকে একটু বুঝাও। হুন্ডের নীতি হচ্ছে যখন তুমি এস এ যাও,
এস এ যাও, তখন এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে বলো তো? এখানের মধ্যে অরবিটাল, এস এর মধ্যে যদি অরবিটালে যাও একটাই অরবিটালেই আছে আর কি এস এর মধ্যে। তাহলে যদি দুটো ইলেকট্রন যাইতে চাও তাহলে একটা ইলেকট্রন এদিকে যাবে, একটা ইলেকট্রন এদিকে যাবে। তো এই ক্ষেত্রে খুব বেশি তো বোঝার কিছু নেই যে কোন ইলেকট্রন কিভাবে দিবা বা না দিবা। আচ্ছা, কিন্তু তুমি যখন পি এর মধ্যে ইলেকট্রনটাকে দিবা তখন পি কয়টা ভাগে ভাগ করা আছে? পি ভাগ করা আছে তিনটা ভাগে ভাগ করা আছে। কয়টা ভাগে ভাগ করা আছে? তিনটা ভাগে পি ভাগ করা আছে। কয়টা ভাগে ভাগ করা আছে? তিনটা ভাগে পিটা ভাগ করা আছে, তাই তো? কয়টা ভাগে ভাগ করা বলো তো? 3 ভাগে। তাহলে একটা কাজ করি, তিনটা ভাগ আগে দিয়ে নিই। তাহলে আগে তিনটা ভাগ আগে দিয়ে নিই, তিনটা ভাগ আগে দিয়ে নিই। এই যে তিনটা ভাগ দিয়ে দিয়েছে, হ্যাঁ, ওকে। তাহলে আমি তোমাকে একটু বুঝাই, তারপরে তুমি বুঝবা। এগুলাই দেখবা যে পরীক্ষা এডমিশনে এই এই প্রশ্নগুলাই আসে, হ্যাঁ, একাডেমিকেও সেম প্রশ্নগুলাই আসে, তো কোনো সমস্যা নেই। তো তোমাকে বলি, তুমি দেখো, তোর পি এর জন্য আমরা ভাগ লিখলাম। তো পি এর মধ্যে একটার মধ্যে রাখলাম, ধরো যে P4 আছে, মানে পিতে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। এখন তুমি 4টা ইলেকট্রন যে P4 এর মধ্যে আছে, মানে পিতে আছে, তুমি মানে কিভাবে লিখবা? তুমি লেখার জন্য এরকম করতে পারো, এখানে একটা, এখানে দুইটা, এই যে 3টা 4টা, তুমি এভাবেও লিখতে পারো। অথবা তুমি এভাবেও লিখতে পারো, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, দেন এইখানে এসে একটা দিলে আর কি, এভাবেও লিখতে পারো। অথবা এরকমও লিখতে পারো, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তারপরে এসে এভাবেও লিখতে পারো। এখন প্রশ্ন হইলো এইগুলোর মধ্যে কোনটা রাইট এই P4 এর ইলেকট্রন কনফিগারেশনটা লেখার জন্য? এই জিনিসটা নিয়েই কথা বলছে কে? কথা বলছে হচ্ছে হুন্ডের মধ্যে কথাবার্তা হয়েছে আর কি। কি কথা হইলো এখানে? যখন ইলেকট্রনগুলো প্রবেশ করবে তারা হচ্ছে কি একই মুখী হয়ে প্রবেশ করবে, একই মুখী বা একই একই দিকে একই মুখী হয়ে প্রবেশ করবে, হয়ে প্রবেশ করবে, একই মুখী হয়ে প্রবেশ করবে। তার মানে কি দেখো, এইটা আগে গেছে কি একটা একটা গেছে, এদিকে খালি অবস্থায় গেছে, তাহলে এটা হবে না, একই মুখী তো যায়নি, গেছে সবাই তো একটু প্রথমেই তো জোড়া হয়ে গেছে। তারপরে কি বলছে এখানে দেখো, একই মুখে গেছে ঠিকই। 2 নম্বর প্রশ্নটা কি বলছে এখানে? 2 নম্বর কথা হচ্ছে এরকম শর্তটা যে কি করতে হবে, আগে সর্বাধিক অযুগ্ম হইতে হবে, তারপরে এসে জোড়া হইতে হবে আর কি। তাহলে কি হবে? সর্বাধিক 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 অযুগ্ম বা বিজোড় হবে, সর্বাধিক অযুগ্ম বা বিজোড় হবে। তাহলে কি হইলো এখানে ঘটনাটা দেখো, সর্বাধিক অযুগ্ম হইছে, তারপরে এসে জোড়া হইতো, এখান থেকে শুরু করতে হইতো, ও এখান থেকে জোড়া হয়নি, হুট করে মাঝখান থেকে জোড়া হয়ে গেছে, এটা তো আসলে হবে না। তাহলে এটাও হবে না আর কি। তাহলে কোনটা রাইট? এখানে যখন লিখছিলাম তখন কি হয়েছিল, একটা একটা করে গেছে, সর্বাধিক অযুগ্ম অযুগ্ম অবস্থায় গেছে এবং একই মুখে গেছে, তারপরে এসে এইটা এখান থেকেই আবার সেটাকে জোড়া বানানো শুরু করছে আর কি। তার মানে এইটা হচ্ছে আবার কারেক্ট, এইটা হচ্ছে আবার কারেক্ট জিনিসপত্র। তো এরকম যদি জিনিস আমরা লিখি, ডি এর জন্য যদি লিখি, ধরো আমরা তোমাকে বললাম D7, এইটার একটা ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, তখন তুমি তাহলে কি করবা বলো? তখন তুমি যে কাজটা করবা, এখানে তুমি আগে 5টা যে ডি যে 5 ভাগে বিভক্ত, তোমাকে আগে 5টা ভাগ করে নিতে হবে। এই যে ধরো যে একটা লিখলাম, একটা ভাগ, 2 নাম্বারটা হচ্ছে 2টা ভাগ, 3 নাম্বার হচ্ছে 3টা ভাগ, হইলো, সরি 3টা ভাগ, এই যে 3টা ভাগ, তারপরে হলো কি, তারপরে এখানে দিলাম 5টা ভাগ, হয়েছে। আচ্ছা, এখন তোমার যে কাজটা করতে হবে, তখন এটা করার জন্য আগের মতো আগে সর্বাধিক অযুগ্ম অবস্থায় দাও, মানে আগে একটা একটা করে দিবা, আগে একটা একটা করে দিবা, আগে একটা একটা করে দিবা, 5টা আগে গেল, তারপরে এখানে এসে জোড়া হবে, এই যে এখানে এসে জোড়া হবে, এটা হচ্ছে 5টা। তাহলে এইভাবে তুমি ইলেকট্রন বিন্যাসটার মধ্যে কাউন্ট করতেও পারবা। এগুলো কে বলছে? এগুলো কিন্তু হুন্ড বলছে আর কি। তাহলে আমরা হুন্ডের নীতি জানলে ইলেকট্রনের ভিতরে, মানে ইলেকট্রন বিন্যাসের ভিতরে কোন অরবিটালে কততম ইলেকট্রন কোথায় আছে, এইটা ভালো করে বোঝা যাবে আর কি। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, চলো কাজে লাগে। কোথায় কাজে লাগবে এই জিনিসটা? এই জিনিসটা কোথায় কাজে লাগবে? এই জিনিসটা কাজে লাগবে হচ্ছে, এই জিনিসটা কাজে লাগবে হচ্ছে আমাদের পরিবর্জন নীতির মধ্যে এই জিনিসটা কাজে লাগবে আর কি। পরিবর্জন নীতিতে এই জিনিসটা কাজে লাগবে। কোথায় কাজে লাগবে দেখো, এখান থেকে কিন্তু পরীক্ষায় ঘ নাম্বারে পরীক্ষায় প্রশ্ন হয় পরিবর্জন নীতিতে, আমরা পড়বো সবকিছু, কোনো ডাউট নেই। আগে একটু দেখো কি বললো এখানে, তোমাদের বললো পরিবর্জন নীতি কাকে, একটু ভালো করে বুঝো। পরিবর্জন নীতি মানে হচ্ছে 1 2 4, 1 2 4, 1 2 4 মানে কোনো একটি পরমাণুতে, কোনো একটি পরমাণুতে, এক মানে হচ্ছে একটি পরমাণুতে, একটি পরমাণুতে, হ্যাঁ, 2 মানে হচ্ছে যে কোনো দুইটা ইলেকট্রনের, যে কোনো যে কোনো দুইটি, যে কোনো দুইটি ইলেকট্রন এর, যে কোনো দুইটি ইলেকট্রনের কি বলছে এখানে, 4টি কোয়ান্টাম সংখ্যার মান, যে কোনো দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম, 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। 4টি কোয়ান্টাম সংখ্যার, 4টি কোয়ান্টাম সংখ্যার মান
মান একই হইতে পারে না, একই হতে পারে, একই হতে পারে না। বুঝছো কথাটা কি? তাহলে কি বলছো 1 to 4 মানে কি, কোনো একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রন চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে না বা একই হতে পারে না আর কি। আচ্ছা এটা না হয় বুঝছি, কিন্তু ভাই আপনি যেটা বলতে চাইলেন যে এইগুলোর সাথে নাকি এটা কানেক্টেড, বাট হাউ, লেট মি নো হাউ, তাই না? ওকে, তাহলে তুমি যে কোনো একটা পরমাণু যে কোনো দুইটা ইলেকট্রন নাও, তাহলে তুমি যে কোনো একটা পরমাণুতে, তুমি যে কোনো একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রন হয়, এটা এক কর্নার আমরা ফালাই দিলাম এদিকে। এখন ধরো তোমাকে আমি বললাম একটা প্রশ্নের মধ্যে ক্লোরিনের, আমি তোমাকে প্রশ্নের মধ্যে বললাম যে ক্লোরিনের, ক্লোরিনের, ক্লোরিনের তোমারে বলে যে কোনো দুইটা বলি, ধরো 14তম, 14তম এবং এবং 17তম, 17তম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি, পলি বা পালি একই কথা আর কি, পলির বর্জন নীতি ব্যাখ্যা করো। ধরো তোমাকে আমি এই প্রশ্নটা করলাম, এটা করছি। আচ্ছা ঠিক আছে, একটু আসো, এটা ধরো বলছি তোমার, তাহলে তোমার কাজ কি, ক্লোরিনে এখন 14 এবং 17তম ইলেকট্রন বের করতে হবে। এইটার জন্য তোমার ওই একটু আগে হুন্ডের নীতি যেটা করলাম ওইভাবে ইলেকট্রন বিন্যাস করে আসতে হবে আর কি। সেটা কিভাবে, চলো একটু আসি দেখি আমরা। ধরো আমরা যদি ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস করতে যাই 17, তাহলে করলে কি আসে, 1s 2s 3 2p, তারপরে হচ্ছে 3s 3p। ওকে, তাহলে এবার বলো এখানে গেল দুইটা দুইটা, এখানে যাবে হচ্ছে 6, তাহলে 10 গেছে, এখানে 2 12, এখানে গেল 5। তাহলে এবার তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো এইখানেই কি আছে, এইখানেই আমাদের কাছে আছে হচ্ছে তোমার সেই 14তম এবং 17তম ইলেকট্রন। দ্যাটস ওয়াই তোমাকে যে কাজটা করতে হবে, এই 3pটাকে এবার ভাঙতে হবে। তাহলে তুমি 3pকে যদি ভাঙতে যাও তখন তোমার কাছে কি লাগবে, ওই আগের মতো করে ব্লক অনুযায়ী যেতে হবে, ব্লক অনুযায়ী যেতে হবে। তাহলে ব্লক অনুযায়ী যদি যাও তুমি, তাহলে ঘটনা কি আসবে বলো, ব্লক অনুযায়ী তুমি যদি যাও তাহলে ঘটনা কি আসবে, এই যে দেখো এদিকে 12 গেছে, এই যে এটা হচ্ছে 11 নাম্বার, এই যে 12 নাম্বার, এই যে 13 নাম্বার ইলেকট্রনটা গেল 13 নাম্বার, আর এই যে এইটা হলো 14 নাম্বার ইলেকট্রন, 14 নাম্বার ইলেকট্রন, এইটা হলো 15 নাম্বার ইলেকট্রন, তাই না? ভুল বললাম? এই যে 12, আমি মনে হয় লিখতে ভুল করছি তাই না? আচ্ছা আবার বলি তাহলে, এদিকে 12 গেছে, এই যে এটা 13 নাম্বার ইলেকট্রন, তারপরে হচ্ছে এই যে এইটা হলো 14 নাম্বার ইলেকট্রন, তারপরে এইটা হলো এই যে 15 নাম্বার ইলেকট্রন, তারপরে হচ্ছে এইটা হচ্ছে 16 নাম্বার ইলেকট্রন, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কাছে 17 নাম্বার ইলেকট্রন। তাহলে আমি আবার বিপদে পড়ে গেলাম। একটু এই জায়গাটায় ভালো করে খেয়াল করে দেখো, এইটার মধ্যেই দুইটা ইলেকট্রন আছে। তাহলে এবার কি, এই পিটা দুই ভাগে বিভক্ত, এইটা হলো 3px, এটা হলো 3py, এটা হলো 3pz, 3 ভাগে বিভক্ত ছিল, লিখলাম। এইবার তাহলে তুমি এবার আমাকে বলো যে এই যে 14তম ইলেকট্রন আর 17তম ইলেকট্রন কোথায় আছে। তাহলে লিখতে পারি 14তম এবং 17তম ইলেকট্রন আছে হচ্ছে 3py তে আছে। তাহলে এবার তুমি লেখো 14তম ইলেকট্রনের জন্য, 14তম ইলেকট্রন এর জন্য, 14তম ইলেকট্রনের জন্য লিখলাম। তারপরে কি, তারপরে হচ্ছে 17তম, তাহলে হচ্ছে 17তম ইলেকট্রন এর জন্য, 17তম ইলেকট্রনের জন্য কি লিখবা, লিখতে হবে এই জিনিসগুলা, এন এর মান, এল এর মান, এম এর মান, আর কি এস এর মান। ওকে, এবার বলো এন এর মানটা কত, এই যে এই জায়গায় যেহেতু আমরা কাউন্ট করতেছি না, এই জায়গাতে এন এর মান তাহলে কত হবে, এন এর মানটা হবে তাহলে হচ্ছে 3, কারণ 3 আছে এখানে, তাহলে 3। আচ্ছা এইটার জন্য তাহলে কত হবে, এখানকার জন্য 3। পি যেহেতু, এল এর মান তাহলে কত হবে 1, তাহলে এটাও তাহলে 1 হবে। এটা যদি আমরা বলি যে এম এর মান তাহলে কত হবে বলো তো, একটা হলো -1, একটা হলো 0, একটা হলো +1, এই তো। তাহলে এম এর মান এটার জন্য 0, এটার জন্য 0। কিন্তু কিন্তু এই জায়গায় প্রথম ইলেকট্রনটার জন্য আসলো +½ পরেরটার জন্য আসলো হচ্ছে -½ তার মানে তুমি কি বুঝলা, 3টা পর্যন্ত কোয়ান্টাম সংখ্যা সমান হয়েছে, কিন্তু পরেরটা কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত কি হয় নাই, সমান হয়নি। তাহলে এই কথাটাই না পরিবর্জন নীতির মধ্যে বলছিল যে কোনো একটা পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রন নাও, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, 3টা পর্যন্ত সর্বোচ্চ একই হতে পারবে, বাকি দুটা একই হবে না। এইটাই তো সর্বোচ্চ কেস না, একটা অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রনের জন্য করতে গেলেও দেখতেছি কি হয় নাই, বুঝছো? তাহলে আমরা এটা যেটা করলাম, এইটা
মাধ্যমে আমরা হচ্ছে ওই হুন্ডেনটি যেটা শিখে আসলাম ওইটারও কিছু একটু জিনিস দেখলাম। আবার আমরা কি দেখলাম বলতো, আমরা হচ্ছে এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি, আমরা একটা জিনিস এখানে দেখছি, আমরা এখানে একটা জিনিস দেখছি, সেই জিনিসটা হইলো কি, যে পরিবর্জনীতির মধ্য দিয়ে যদি ঘ নাম্বারে পরীক্ষার প্রশ্ন আসে তাহলে কিভাবে অ্যান্সার করতে হবে এটা আমরা দেখে ফেলছি আর কি। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। আচ্ছা ঠিক আছে, এবার যাই চলো। এখন এখান থেকে পরিবর্জন নীতি যদি পড়ার পরে আমাদের কাছে আরেকটা নীতি আছে, তারপর আমরা এমসিকিউ গুলো সলভ করবো একদম টানা। সেটা হচ্ছে আউটবাউ নীতি, এটা ছোটবেলায় আমরা পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, আউটবাউ নীতিটা কি? এটাকে বলা হয় বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লক, বিল্ডিং ব্লক, বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লকটা মানে কি? বিল্ডিং ব্লক তোমার ইনিশিয়ালি কি মনে হয় বলো তো? ব্লক কখনো বানাইছো না? বিল্ডিং বানাইছো কখনো? আগে নিচতলা বানাবা নাকি আচ্ছা আগে উপরতলা বানাবা বলো? অনেকে যদিও আছে আমরা হচ্ছে যে নিচতলা না বানাই আগে উপরতলা বানাই। কিভাবে বানাই এটা? আমরা আগে হচ্ছে যে ভিত্তিটা দিয়ে ফেলছি, তারপরে দেখা যায় নিচতলার মধ্যে ঘরটার বানায় নেই, উপরে দোতলায় ঘর বানায় ওখানে থাকা শুরু করছি, তারপর নিচতলা আস্তে ধীরে 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 বানাইছে আর কি, এরকম হয়েছে। বাট নর্মালি কি হয়, ভিত্তিটা তো বানাইতে হয় তাই না? তো আগে ভিত্তি বানাবা, তারপরে ক্রমান্বয়ে উপরের দিকে উঠবে, এটাই স্বাভাবিক ঘটনা। তো আউটবাউ নীতিটা আসলে কাইন্ড অফ এরকমই জিনিসটা, যে আগে তোমাকে যে কাজটা করতে, বিল্ডিং বানানো ভুল লিখছে তাই না, যে BIL হয়তো। তো আগে যে কাজটা করতে হয়, আগে হচ্ছে যেই অরবিটালের শক্তিটা কম আগে ওইখানে ইলেকট্রন যাবে, তারপর যেখানে ক্রমান্বয়ে শক্তি বেশি ওইখানে ইলেকট্রনটা যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি বিল্ডিং ব্লক, এই যে বিল্ডিং ব্লক মানে কি বলছে আউটবাউ নীতির মধ্যে? বলছে হচ্ছে এটা, যে যে অরবিটালের শক্তি, যে অরবিটালের শক্তি, অরবিটাল কিন্তু অরবিট না, যে অরবিটালে, যে অরবিটালে শক্তি শক্তি কম কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেখানে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, বুঝছো? তারপর ক্রমান্বয়ে শক্তির ক্রম অনুসারে উপরের দিকে যাবে আর কি। তাহলে এটাই তো বললাম কথাটা। আমি কিন্তু সবগুলো ছোট করে লিখতেছি, কেন বলো তো? কারণ তুমি ছোট করে জিনিসগুলো মনে রাখতে পারলে আস্তে আস্তে পরীক্ষার মধ্যে লিখতে পারবে আর কি, বুঝছো? কখনই তো প্যারা নেই, এটা নিয়ে তো আমি আসলে তোমাদের জন্য ওই যে যে এমসিকিউ কোর্সটা আছে না, ওটার মধ্যে আসলে কখটাই দেখাই দেবো আর কি। এমসিকিউ কোর্সটা কিসের কথা বলতেছি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, তো চলো আমি একটু এটার কথা তোমার বলে দিই যে এমসিকিউ কোর্স আসলে কোনটার কথা বলতেছি। হ্যাঁ, ধরো তুমি যদি আমাদের এইচএসসি ক্র্যাকার্সের ওয়েবসাইটে যাও, ঠিক আছে? এখানে কোনো ইস্যুস তোমরা পাইলে আমাকে বইলো, হ্যাঁ? যদিও বা এটাতে আমরা আসলে কিছু আপগ্রেড আসতেছে। এমসিকিউ এটা আমার ওয়েবসাইটেও আছে, হ্যাঁ, অক্সিগেমের ওয়েবসাইটের মধ্যেও আছে, যার যেখান থেকে কিনতে ইচ্ছা করে আর কি, যার যেখান থেকে কিনতে ইচ্ছা করে সে সেখান থেকেই কিনতে পারবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, এখান থেকে কারো যদি মনে হয় যে অক্সিগেমের ওয়েবসাইট থেকে কিনবো, তুমি সেটাও করতে পারবা ইনশাল্লাহ। ভাইয়া ওই ব্যবস্থাও রাখছি, কোনো সমস্যা নেই। এই যে ভাইয়া এই ব্যবস্থায় রাখছি, এখানেও আছে, এখান থেকেও তুমি কিনতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখান থেকেও তুমি কিনতে পারবা 150 টাকা, এখান থেকেও কিনতে পারবা, তো কোনো সমস্যা। এখন দেখছি এইখানে, ওইখানে নাম্বারটা কাউন্ট দেখা যাচ্ছে না, ওটা এখানে নাম্বারটা কাউন্ট আছে। তুমি এখানে আসবা, এই যে ওয়েবসাইটটার মধ্যে এসে এমসিকিউ কোর্সটা ওপেন করবা, করলে তুমি দেখবা এইখানে যেটা, এই এমসিকিউ কোর্সের মধ্যেই ভাইয়া বলে দিছি এমসিকিউ করাবো, বোর্ডের অনুশীলনী প্রশ্নের এমসিকিউগুলো থাকবে, পাশাপাশি তোমার কাছে না ক খটাও থাকবে আর কি এখানে, বুঝছো? এখানে আর কি। তো খুবই যৎসামান্য টাকা পয়সা, এটা দিয়ে তুমি করতে পারলে খুবই ভালো। অলরেডি 457, অ্যান্ড ভাইয়া আসলে চেষ্টা করে যে ভাইয়া নাম্বারটা ম্যানিপুলেট করে না। 457 এটা আসলে একজাক্টলি 457 না, এটা মোস্ট প্রবাবলি 455 বা 454 হবে, কারণ হচ্ছে 2-3টা অ্যাকাউন্ট আসলে আমার অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, প্রথম অ্যাকাউন্টটাতে আমি পারচেস করছিলাম প্রথমটা, এর পরবর্তীতে 2টা অ্যাকাউন্ট মনে হয় আমি একটু এইটার জন্য নিয়েছিলাম, তোমাদেরকে দেখানোর জন্য একদিন নিয়েছিলাম, অন্য আরেকটা ডিভাইসে নিয়েছিলাম আর কি, এটার জন্য। বুঝতে পারছো কথাটা? ওকে, তো যাই হোক আমরা কথা না বাড়াই, এদিকে যাই। তাহলে কি হইলো বলো? এখন ধরো তোমার কাছে অরবিটালের শক্তির কথা বলছে, কার কথা বলছে বলো তো বাবা? অরবিটালের শক্তির কথা বলছে। এখন তুমি তাহলে অরবিটালটা পাবা কোথায়? এখন তোমার বলতেছি তোমার কাছে অরবিটাল আছে 3D, তোমার কাছে অরবিটাল আছে 4s, তাহলে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, ঠিক আছে? আচ্ছা, আবার ধরো অরবিটাল আছে হচ্ছে 5p, অরবিটাল আছে হচ্ছে 6d, তাহলে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে? তাহলে এটা কি করবা তাহলে তুমি? তুমি যে কাজটা করবা, এই অরবিটালের শক্তি বের করবা কেমনে? অরবিটালের শক্তি বের করবা n+1 এই ফর্মুলা দিয়ে বের করবা আর কি, n+1 এই ফর্মুলা দিয়ে বের করবা। তাহলে কি হবে? n+1 না, সরি, n+l, ভুল বললাম, n+l ফর্মুলা দিয়ে। তাহলে এটার মধ্যে কি হবে? n+l ফর্মুলা, এখানেও হবে n+l ফর্মুলা, এটাও হবে n+l ফর্মুলা। n এর মান এখানে কত? 3, l এর মান এখানে কত? d যেহেতু, তাহলে 2, তাহলে যোগ করলে কত হলো? 5।
এখানে কত হবে 4 প্লাস যোগ করলে কত হবে 0 করলে আসতেছে হচ্ছে 4। তাহলে এই দুটোর মধ্যে কোনটা শক্তি কম? শক্তি কম হচ্ছে 4s এ। তাহলে কোথায় আগে ইলেকট্রন যাবে? আগে এই দুটোর মধ্যে যদি আগে ইলেকট্রন বিন্যাস করতে হয় তাহলে 4sটা আগে 3dটা হচ্ছে পরে। বুঝছো? এখন ভাইয়া যখন তোমাকে ইলেকট্রন বিন্যাসটা করাইলাম, তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না আমি, এই যে দেখো লিখছি 4sটা হচ্ছে আগে 3dটা হচ্ছে পরে। তাহলে কোন অরবিটালটা আগে কোন অরবিটালটা পরে এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো হচ্ছে আউফবাউ নীতির মাধ্যমে, মানে এই বিল্ডিংটা কেমনে হয়েছে সেটার কথা বলতেছে আর কি। ঠিক আছে, ঠিক আছে। এবার তাহলে যদি আমরা যাই এই জায়গাটায়, কোথায় যেন ছিলাম, এখানে। তাহলে কোনটা আগে? এইটা আগে এটা পরে, তাহলে আমরা কারেক্ট করে নিচ্ছি আর কি এখানে, এইভাবে জিনিসটা না। এবার যদি আমরা এইখানে যাই তাহলে কি হবে 5-এর সাথে এখানে কত, এখানে যদি যাই কালারটা চেঞ্জ করে দিই, যদি এখানে লিখি তাহলে 5-এর সাথে এটা হচ্ছে 1 যোগ করলে হচ্ছে 6, এটা হচ্ছে 6-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 8, এটা তাহলে কোনটা আগে যাবে বলো তো? তাহলে এইটা আবার ঠিকঠাক আছে। এখানকার মধ্যে কি হবে 5pটাতে আগে ইলেকট্রন যাবে, তারপরে হচ্ছে 6dতে ইলেকট্রন যাবে আর কি, তার মানে 6dতে ইলেকট্রনটা যাবে। সো এই যে কোনটাতে আগে ইলেকট্রন যাবে এটা বোঝা যায় কার মাধ্যমে? আউফবাউ নীতির মাধ্যমে। এখন এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আমাদের এমসিকিউ গুলো একটু টানের উপর পড়তে হবে, তারপরে হচ্ছে আমরা কোথায় যাব? আমরা হচ্ছে পরের টপিকের দিকে আস্তে আস্তে মুভ করবো আর কি। বুঝছো? তো এখন দেখি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সমীকরণ কোনটা? এটা আমরা আগেই পড়ে আসছিলাম, তাই না? কোনটা যেন এটা হচ্ছে এটা হচ্ছে n², এটা হচ্ছে n², এটা দিয়ে অরবিটালটা বোঝা যায়। এটা হচ্ছে এটা হচ্ছে অরবিটে, এটা দেখছো আমি ভুল করতাম যে এটা হচ্ছে অরবিটে। হ্যাঁ, একটা অরবিট দেওয়া থাকলে তার মধ্যে থেকে এটা হচ্ছে অরবিটে অরবিটাল, এটা হচ্ছে অরবিটের মধ্যে অরবিটাল, এটা কিন্তু লিখে দিছিলাম তো আমি নিজে ভুল করছিলাম। উপশক্তি স্তর বা ধরো যে সাবশেল, তো সাবশেলের মধ্যে যদি অরবিটাল বের করতে বলে তাহলে হচ্ছে 2l প্লাস হচ্ছে 1, 2l প্লাস 1, এটা হচ্ছে অরবিটালের কথা বলতেছে। বুঝছো? সরি, আমি নিজে ভুল করতেছিলাম, দেখছো? হ্যাঁ, ভুল করা যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। 14th শক্তি স্তরে মোট কতটি অরবিটাল আছে? এই যে দেখো শক্তি স্তর মানে কি ওই অরবিটটার কথাই বলতেছে তো, হ্যাঁ অরবিটের কথাই বলতেছে। তাহলে এটা কি হবে? অরবিটার মধ্যে গেলে n², তাহলে হচ্ছে 4a², তাহলে হচ্ছে কি হবে 16, তাহলে হচ্ছে 16 গেল। এবার যদি যাই ষষ্ঠ প্রধান শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন আছে? ফর্মুলা কি 2n², আগেই লিখে দিয়েছিলাম। তাহলে হচ্ছে 2-এর সাথে 6-এর স্কোয়ার করলে কত হবে 2 ইন্টু, তাহলে হচ্ছে 36, এটা করলে কত আসতেছে 72, তাহলে কোনটা হবে? এই যে গ নাম্বার 72। বুঝছো? ওকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 2 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে আর কি? আচ্ছা, এল এর মান যদি 2 হয়, এল এর মান 2 হলে মানে ডি যদি হয় তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা হবে আর কি? অরবিটাল কয়টা আছে? 2l প্লাস 1, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 2টা, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 1, তাহলে কত হইল 2 ইন্টু 5, তাহলে 5 মানে হচ্ছে 10। তাহলে কোনটা হবে বলো তো? তাহলে এটা হচ্ছে এটা। হ্যাঁ, খুব সুন্দরভাবে জিনিসটা গেল না। এল এর মান 2 হলে উপশক্তি স্তর আসলে কোনটা? ডি। এটা কোনটা হবে? ডি, এটা আমরা আগে পড়ছিলাম। ডান। এফ অরবিটালে এল এর মান কত? আমরা যদি জানি এস এর জন্য 0, পি এর জন্য আসলে 1, ডি এর জন্য 2, এফ এর জন্য আসলে 3। এটা আমি কিন্তু ডিটেইলসে এগুলো পড়লাম, নোট হাবিজাবি জিনিসপত্রগুলো। তাহলে হচ্ছে কোনটা হবে 3। তারপরে গেল আউফবাউ নীতি পড়ছি আমরা আগে। F5 অরবিটালের জন্য n+l এর মান কত? এটা হচ্ছে 5 প্লাস হচ্ছে 3 যোগ করলে আসে হচ্ছে 8 আসে, তাহলে কোনটা হবে 8। হুন্ডের নীতি নিয়ে তো আমরা কথাবার্তা বলছি, তো এটা বাদ। এবার পরের দিকে যাই। নিচের কোন নীতি অনুসারে দুইটি ইলেকট্রনের স্পিন একমুখী হবে আর কি? হ্যাঁ, স্পিন একইমুখী হয়ে প্রবেশ করতে হবে, এটা তো হুন্ডের নীতির মধ্যে আমাদেরকে বলেছিল, তার মানে এই কথাটা রাইট, তাই না? হুন্ডের নীতির মধ্যে কথা বলছিল, তো এই কথাটা রাইট। 2 নম্বর কথার মধ্যে আসো, নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতির জন্য প্রযোজ্য নয়? কার জন্য প্রযোজ্য নয়? আচ্ছা, এটা কার জন্য বলো তো? এই যে এইটার জন্য প্রযোজ্য না, এই যে এইটার জন্য প্রযোজ্য না। কেন বলো তো? কারণ এইখানকার ইলেকট্রন বিন্যাস করলে নর্মালি কি হুন্ডের নীতি অনুসারে যদি আমরা যাইতাম বা আবার যে আউফবাউ নীতি মানতাম তাহলে কি হতো 4s2 তারপরে হচ্ছে কত 3d4 হইতো। বাট অ্যাকচুয়ালি জিনিসটা আমরা এটা করলাম না, তাহলে 4s1 এখানটার একটা ইলেকট্রন আমরা হচ্ছে এইখানে নিয়ে গিয়ে দিলাম, এটাকে স্টেবল বানাইলাম আর কি এখানে। কিন্তু হুন্ডের নীতি আসলে অনুসরণ করে যা গেল না, তাহলে কোনটা হবে? ক্রোমিয়ামের কথা বলতেছে এটা। এবার আসো 19তম ইলেকট্রন এবং 11তম ইলেকট্রনের উদ্দীপকে উল্লেখিত ইলেকট্রন দুটির আউফবাউ নীতি ও পরিবর্জন নীতি সমর্থন করে কিনা।
আচ্ছা দেখো, একটা হচ্ছে কি কার জন্য বলছে যে 19তম ইলেকট্রন, তার মানে ধরে নিলাম এটা কিছুক্ষণের জন্য ধরে নিতেছি, এটা পটাশিয়ামের কথা বলছে। তো যাই হোক, আমরা দেখি এটা হচ্ছে 11তম ইলেকট্রন, এটা হচ্ছে 19তম ইলেকট্রন। কিছু যদি বলে দেয়নি, ধরে নিচ্ছে এটা এক্স নামে একটা মৌল। তো এটা যদিও বা পটাশিয়ামই ধরলাম হবে, তো আমি লিখি পটাশিয়াম। তাহলে পটাশিয়াম 19তম ইলেকট্রন। তো হিসাব নিকাশ করি, 1s 2s 2p 3s 3p, তারপরে হচ্ছে 4s। তাহলে এখানে দুইটা দুইটা ছয়টা, দুইটা ছয়টা, তারপরে হচ্ছে কত, এক। তাহলে এবার তুমি আমার বলো কোথায় কোথায় বলছে 11তম, তাই না? তাহলে হচ্ছে 10 গেল, তাহলে 11 মানে এইখানে একটা আছে আর এইখানে হচ্ছে একটা আছে, এই দুইটার মধ্যে বানাইতে হবে। তাহলে যদি আমরা বলি 11th মানে 11তম ইলেকট্রনের জন্য, আরটা হচ্ছে 19th বা 19তম ইলেকট্রনের জন্য, তাহলে এন এর মান, এল এর মান, এম এর মান, এস এর মান বের করতে হবে। তাহলে এবার তুমি আমার বলো এন এর মান এটা কত, 3, এর মানটা তাহলে কত, 4, এখানকার জন্য হচ্ছে 0, এখানকার জন্য 0, এম এর মানটা এখানে কত, 0, এটার মান হচ্ছে 0, এইটার 11 নম্বর বলছে না, তাহলে প্রথম ইলেকট্রনটা, তাহলে এটা হচ্ছে প্লাস হাফ, প্লাস হাফ, এটার জন্য প্রথম ইলেকট্রনটা, তাহলে এটা হচ্ছে তাহলে কত, প্লাস হাফ। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই তিনটা সর্বোচ্চ তিনটা সমান হয়েছে, বাট এই প্রথম দুইটা আসলে ভিন্ন হয়েছিল আর কি। তার মানে পরিবর্তনিত যে কথাটা বলে যে একটা ইলেকট্রনে দুইটা ইলেকট্রন, একটা পরমাণু দুইটা ইলেকট্রনে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না, মানে সেইটা আসলে এখানে প্রুফ পাওয়া গেল আর কি। সেই তো প্রুফড, সমর্থন করে, ঠিক আছে। তাহলে অতএব এখানে কি হয়, অতএব 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 সমর্থন করে, অতএব সমর্থন করে, সমর্থন সমর্থন করে, বুঝছো নাকি? এখন দেখি কি বলছে, উদ্দীপকের ডি উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনগুলোর অন্যান্য কোয়ান্টাম সংখ্যা সমূহ অভিন্ন হইলেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, মানে সবগুলোই সমান বাট ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আসলে ভিন্ন, এটা বলছে। উক্তিটি বিশ্লেষণ করো এই উপরের মৌলটার জন্য আছে। আচ্ছা পরে করি। উদ্দীপকের ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রমী ব্যাখ্যা করো আর কি, তো একই উত্তর হয়ে যাবে কাইন্ড অফ। তাহলে এন এর মানটা যদি 4 হয় তাহলে কি হবে, তাহলে 3d5, তাহলে হচ্ছে 4s1, তাহলে এটা কি ক্রোমিয়ামের জন্য বলতেছে। ওকে ঠিক আছে। তাহলে ওকে, তাহলে আমরা দেখি 4 নাম্বারটা কথা যদি বলি, তাহলে ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়াম যে মানে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস সেটা আমরা মোটামুটি বুঝি। তাহলে এটা 4s2 3d4 হওয়ার কথা ছিল, বাট আমাদের কাছে স্টেবল হওয়ার জন্য 4s1 3d5 এইটা আসলে হইতে হয়েছে, তাই না? হইতে হয়েছে, এইটা হচ্ছে মূল ঘটনা। তাহলে এটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস ছিল, মানলাম। এবার কি বলছে, ডি উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সমূহের অন্যান্য কোয়ান্টাম সংখ্যা অভিন্ন হইলেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ভিন্ন। আচ্ছা দেখি, তাহলে তুমি দেখো মানে এইটার জন্য কথা বলতেছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, একটু চিন্তা করে দেখো। সো এটার জন্য কি এই 3 আর ডি, তাহলে এন এর মান, এল এর মান, এম এর মান, তারপরে ধরো যে এস এর মান। তুমি চিন্তা করে দেখো এনে 5টা ইলেকট্রন আছে, তাহলে প্রথমটার জন্য যদি তুমি চিন্তা করে দেখো, তাহলে এন এর মানটা 3, এটার মানটাও 3, সরি এটার মানটা তাহলে কত 2, এটার মানটা হচ্ছে এসে প্রথমটার জন্য, মানে এটার জন্য প্রথম ইলেকট্রন, ডি এর প্রথম ইলেকট্রন। আবার ডি এর তুমি যদি সেকেন্ড ইলেকট্রনের কথা বলো তাহলে 3 2 একই তো কথা। তুমি যদি এর জন্য থার্ড ইলেকট্রনের কথা বলো, ওর জন্য যদি থার্ড ইলেকট্রনের কথা বলো তাহলে 3 2, তাহলে 3 2। আবার যদি ফোর্থ ইলেকট্রনের কথা বলো ওর জন্যই, তাহলে 3 2। আবার যদি ফিফথ ইলেকট্রনের কথা বলো তার জন্য কত হবে, ওই 3 2। তাহলে 5টা ইলেকট্রনের জন্যই লিখলাম। এম এর মান, এস এর মান যদি চিন্তা করো, প্রথম একটা করে ইলেকট্রন গেছেন সবার জন্য, তাহলে এটার জন্য কত হবে, তাহলে প্লাস হাফ প্রত্যেকটার জন্য। তাহলে কি হবে বলো তো, প্রত্যেকটার জন্যই হবে হচ্ছে প্লাস হাফ হবে আর কি, প্রত্যেকটার জন্য হবে হচ্ছে প্লাস হাফ, প্রত্যেকটার জন্য হবে হচ্ছে প্লাস হাফ, প্রত্যেকটার জন্য হবে প্লাস হাফ, প্রত্যেকটার জন্য হবে প্লাস হাফ। তাহলে এম এর মান তুমি যদি চিন্তা করে দেখো তাহলে এটা কি হবে, এই যে -2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2। তাহলে এটা বলছে এদের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা সবার জন্য বাকিগুলো সেম হইলেও এইটা আসলে ভিন্ন, এটাই বলছে। তো এটাই সুন্দরভাবে লিখে দিলে আর কি, ক্লিয়ার কথাটা? ওকে ওকে। উদ্দীপকে 2 নং মৌলটি সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের পরিবর্তনীতি সমর্থন করে কি না। হ্যাঁ, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে জিঙ্ক 2+, সরি Z2+, এটাকে 2টা ইলেকট্রন বের করে দিলে এটা হচ্ছে এটা হয়, তাহলে কি হবে এটা বলো, 3d10, 3d10 2টা ইলেকট্রন দিলে তাহলে কি হইতো 4s2। তাহলে ধরে নিলাম x হচ্ছে আমাদের কাছে জিঙ্ক ছিল, তাহলে x হইলো জিঙ্ক, x2+, তাহলে কি হবে x2+, তাহলে হচ্ছে জিঙ্ক 2+ এর কথা বলতেছে, নিলাম। তো
এই মৌলটি সর্বশেষ ইলেকট্রন 2 এর মৌলটা, তাহলে জিঙ্কের জন্য বলতেছে কিন্তু, তাহলে কেমন হইলো, তাহলে 3d10 4s2, তাই না? তাহলে সর্বশেষ ইলেকট্রনের জন্য যদি আমরা বলি, তো ধরে নিলাম আমাদের কাছে যেহেতু সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন ধরো হচ্ছে কত 4s, এটা তাহলে সর্বশেষ ইলেকট্রন বিন্যাস পলির বর্জনীতি সমর্থন করে কিনা, তো ধরে নিলাম এখানকার যে কোনো 2টা ইলেকট্রনের জন্য তো বলা লাগবে আর কি। আচ্ছা, তখন আমরা যদি একটা হিসাব নিকাশের মধ্যে যাই, ধরো এখান থেকে হিসাব করি, বা তুমি ধরো এখান দিয়ে করতে, তাই না? এন এর মান, এল এর মান, এস এর মান এরকম। তো তাহলে প্রথম ইলেকট্রনের জন্য 4, এটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে কত, ধরো এটা হচ্ছে তাহলে 0, এটা হচ্ছে +½ হ্যাঁ, এটার জন্য 4 0 0, তাহলে হচ্ছে -½ তাহলে তুমি কি বলতে পারো, ও সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রনটা আছে তার জন্য যদি আমরা বের করতে চাই পরিবর্জন নীতিতে মানে কি মানে না, এখন তাহলে দেখাইতে পারতেছি হ্যাঁ পরিবর্জন নীতি মানে কেমনে বুঝলাম, 3টা সর্বোচ্চ একই হয়েছে, বাকি 2টা আসলে একই হয়নি আগে, ঠিক আছে? সো দেখি একই প্রশ্ন কি আবারও আছে, নেই, তাহলে মোটামুটি আমরা এটা পড়ে ফেলছি।